সুপ্রিয় দর্শক শ্রোতা, শুভ সন্ধ্যা। আপনাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি সমকালীন ভাবনাভিত্তিক আলাপচারিতার অনুষ্ঠান কি ভাবছেন। আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাসদ কেন্দ্র কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং স্থায়ী কমিটির সদস্য জনাব মঞ্জুর আহমেদ। জনাব মঞ্জুর আহমেদ, আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে, এবং সেই সাথে সাথে দর্শক শ্রোতাদেরকেও জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। জি মঞ্জু ভাই, ঋতু পরিক্রমায় এখন হচ্ছে বর্ষাকাল, আষাঢ় মাস। আষাঢ় মাসেরও প্রায় শেষ। আষাঢ় মাসে বৃষ্টি হবে এটাই স্বাভাবিক, বৃষ্টি হচ্ছেও, কিন্তু এমন অবিরাম ধারায় বৃষ্টি যে সারা বাংলাদেশে বন্যা অবস্থা সৃষ্টি হয়েছে। আর আমাদের বাংলাদেশের রাজধানী ঢাকা শহর এবং চট্টগ্রাম শহর সহ আরো কিছু বড় বড় শহরে রীতিমতো জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। সেখানে অবশ্য বন্যা নয়, বন্যা বলা যাবে না, জলাবদ্ধতা। এই জলাবদ্ধতায় ঢাকা শহরে প্রায় 2 কোটি মানুষের বসবাস, চট্টগ্রাম শহরে উল্লেখযোগ্য সংখ্যক মানুষ বসবাস করছেন। এখন জলাবদ্ধতার ভেতরে মানুষ স্বাভাবিক কার্যক্রম বন্ধ হয়ে গেছে। কেউ বাসা থেকে বেরোতে পারছেন না, অফিসে যেতে পারছেন না, স্কুলে যেতে পারছেন না। তারপরে পাশাপাশি রয়েছে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাচ্ছে, হামের একটা সমস্যা তো আছেই, শিশু মৃত্যু হচ্ছেই। এই অবস্থায় এই বিষয়টিকে বাদ দিয়ে তো আমরা কোনো কিছু চিন্তাও করতে পারছি না এই মুহূর্তে। তো আপনার কাছে এই বিষয়ে কোনো প্রশ্ন করব না, আমি কোনো প্রশ্ন করব না, এই বিষয়টা নিয়ে আপনি একটু আলোকপাত করেন প্লিজ। ধন্যবাদ কামরুল ভাই, আপনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনি আমার সাথে আলোচনার সূত্রপাত করলেন। যদিও এই আলোচনাটা অনেকটাই বিশেষজ্ঞ ভিত্তিক আলোচনা যদি হতো তাহলে আপনার জন্য খুব ভালো হতো, এবং আমার ধারণা যে আমাদের যারা দর্শক শ্রোতা আছেন তাদের জন্য খুব ভালো। আসলে ধরেন আমাদের দেশের যে অবস্থা, এটা যদি শহর কেন্দ্রিক চিন্তা করেন, আমাদের অধিকাংশ শহরগুলো কিন্তু এখন দূষিত শহরে পরিণত হয়েছে। যদি অধিকাংশ শহরের দিকে তাকান, দেখবেন যে 2-4টা শহর ছাড়া বাকি শহরগুলি যদি বলেন তাহলে মানে দূষিত শহরই বলা যায়। এই জায়গাগুলিতে ধরেন বায়ু দূষণের বিষয় রয়েছে, আপনার শব্দ দূষণের বিষয় রয়েছে, প্রচুর বর্জ্য এই জায়গায় আছে। তারপরে আমাদের যে মাটি, তার মধ্যে দূষণ রয়েছে। এবং আপনি যদি বলেন যে পানি, আমরা যে পানি পান করছি বা যে পানি ব্যবহার করছি সেটাও দূষিত। এবং আমাদের আবহাওয়া বাতাস যদি বলেন আপনি, তাও দূষিত। যানবাহনের প্রচুর ধোঁয়া। তারপরে আশেপাশে যদি আপনি তাকান বিভিন্ন জায়গায়, আমি মাঝে মাঝে ঢাকার বাইরে যখন যাই বা গেছি আগে, তখন লক্ষ্য করেছি যে আপনিও নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে ধরেন শহরগুলিতে ইট ভাটা আছে প্রচুর, রাস্তায় নির্মাণ কাজ চলতেছে, শিল্প কারখানার মানে ধোঁয়া, যে সমস্ত বর্জ্য আছে সেগুলি করতেছে, এগুলির কোনো ব্যবস্থাপনা নাই। এই সমস্ত বিষয় নিয়ে গাড়ির হর্নের শব্দ রয়েছে। আপনার মানে একটা অপরিকল্পিত নগরায়নের কারণে যে ধরনের সমস্যা সংকট তৈরি হয়, প্রচুর জনসংখ্যার চাপ আছে, ঠিক আছে। এগুলো সব মিলে আপনার দেশের অধিকাংশ জায়গায় কিন্তু আমরা একটা দূষিত অবস্থার মধ্যে আছি। এবং সেই জায়গায় মনে করেন যে আমাদের ইদানিংকার আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমাদের যে নগরায়িত জীবন, সেই নগরায়িত জীবনে কিন্তু আপনি যদি তাকান, সেখানে খুব স্বাভাবিক অবস্থা কিন্তু এখন আর বিরাজ করছে। আপনি ধরেন এই যে প্রথম শুরুতেই বললেন যে বৃষ্টিপাতের কারণে যে জলাবদ্ধতা তৈরি হয়েছে ঢাকা শহর, আপনার এবং কি বিভিন্ন চিটাগাংয়ের দিকেও যদি তাকান, অন্যান্য শহরগুলোর দিকেও যদি তাকান, আপনি খোঁজ খবর নেন, প্রচুর জলাবদ্ধতা। এবং জলাবদ্ধতার মাত্রাটা এই পর্যায়ে বের হয়েছে যে ঘর থেকে কিন্তু এখন মানুষ আর বের হইতে পারতেছে না। উপরন্তু যারা নিচতলায় বসবাস করে, তাদের নিচতলায় বসবাসটাই একটা মানে অনুপযুক্ত অবস্থার মধ্যে তারা পড়ে গেছে। তাদের নিজেদের যে নিরাপত্তার যে জায়গা, সেই নিরাপদ ভাবে তারা বসবাসও কিন্তু করতে পারতেছে না। আপনি যদি একটু নিম্নাঞ্চলের দিকে তাকান ঢাকা শহরের, দেখবেন আপনি যদি খোঁজ নেন, আপনার নিশ্চয়ই যোগাযোগ আছে সব জায়গায়,
আপনি খোঁজ নিলে দেখবেন যে এই যে আমাদের নিচু জায়গাগুলো যে সমস্ত জায়গা আছে ওই সমস্ত জায়গা কিন্তু ঘরের মধ্যেই পানি ঢুকে গেছে। তো একটা মানুষ তার স্বাভাবিক যে জীবনযাপন করা সেই স্বাভাবিক জীবনযাপনটাও কিন্তু করতে পারছে না। এরকম একটা পরিস্থিতির মধ্যে আমাদের বসবাস এবং আপনার এই যে আমাদের এই পরিস্থিতিটাকে আমরা মোকাবেলা করছি এটা কিন্তু নতুন না, দীর্ঘদিন যাবৎ হচ্ছে এবং আমরা আমাদের যারা দায়িত্বে আছেন, যারা সরকার পরিচালনা করেন বা ধরেন সিটি কর্পোরেশন গুলি আছেন বা বিভিন্ন প্রতিষ্ঠান, দায়িত্বশীল প্রতিষ্ঠান যেগুলো আছেন, অর্গানাইজেশন যেগুলো আছেন, আমি একটু মাঝে মাঝে হতবাক হই যে আসলে আমরা এত কিছু করার পরও আমাদের অর্জনটা আসলে কোন জায়গায় যাচ্ছে। আপনি যেহেতু প্রশ্ন করেননি সেই কারণে আমি মানে আলাপটা কন্টিনিউ করেই বলতে চাচ্ছি যে আমাদের অবস্থাটা এমন একটা জায়গায় দেখেন যে আজকে নিউ মার্কেটের মতো জায়গায় ঢাকায় দোকানপাট সব পানির নিচে। আপনি মতিঝিলের এই পাশের যে অঞ্চল আছে অনেক জায়গা আছে পানির নিচে পড়ে গেছে এবং এই যে ঢাকা শহরে পানি নিষ্কাশনের জন্য যে খালগুলো ছিল আপনি এর মধ্যে 7-8টা খাল হয়তো সক্রিয় আছে এবং এই যে সক্রিয় যে খালগুলো আছে দেখবেন যে এই খালগুলো কিন্তু দখলদাররা আস্তে আস্তে ময়লা আবর্জনা ফেলে টেলে দখল টকল করে নিজে একটু ঘর বাড়ি বানায় কিন্তু ভাড়া দেওয়ার চেষ্টা করতেছে বা এইগুলো খালগুলো কিন্তু বেদখল হয়ে যাচ্ছে। সরকার এগুলো আদৌ খেয়াল করতেছেন কিনা বা করছেন কিনা বা এই খালগুলো পুনরুদ্ধার করলেও এই জায়গার ভিতরে একটা জনসচেতনতা গড়ে তোলার জন্য সরকারের যে দায়িত্ব, আপনি ধরেন এটা আমাদের তো একটা সমস্যা আছে, সেটা ধরেন আমাদের এই শহর তো অপরিকল্পিত একটা শহর। এই জায়গায় কি পরিমাণ মানুষ বসবাস করে এবং নিম্ন আয়ের মানুষের বসবাস এত বেশি এবং শিক্ষা দীক্ষায় যারা একটু পিছিয়ে পড়া জনগোষ্ঠী তাদের সংখ্যা কিন্তু এই ঢাকা খোদ রাজধানীতে কিন্তু প্রচুর, যাদের মধ্যে সচেতনতার অনেক ঘাটতি আছে। কিন্তু এই মানুষগুলোকে সচেতন করে গড়ে তোলার জন্য সরকারের কিন্তু কিছু উদ্যোগ থাকা উচিত। ধরেন আপনার পলিথিন আপনি ড্রেনে ফেলতেছেন, রাস্তায় ফেলতেছেন, রাস্তার সমস্ত পলিথিন ময়লা আবর্জনা যা আছে সব নিয়ে আপনি খালের মধ্যে ফেলাই দিতেছেন এবং এইগুলি ফালানোর ভিতর দিয়ে টোটাল খাল মানে বরফ ভরে যাচ্ছে, টোটাল খালগুলি ভরে যাচ্ছে কিন্তু। এবং এই যে পলিথিনটারে কোথায় ফেলতে হবে, পলিথিনটা যে ফালানো উচিত না, এই ধরনের মানে কর্মকাণ্ড পরিচালনা করা যে একটা মানে ভুল সিদ্ধান্ত, ভুল কাজ, সেটার জন্য জনসচেতনতামূলক যে প্রোগ্রামগুলি থাকা হচ্ছে, সরকার ইচ্ছা করলে মনে করেন যে টেলিভিশনে একটু প্রচার করতে পারে, ছোট ছোট পাবলিক অ্যাওয়ারনেসটা খুব জরুরি, যেটা হচ্ছে না। একজন ময়লা ফেলতেছে, ওইটা দেখা থেকে আরেকজন ফেলতেছে, ওইটার দেখা থেকে আরো একজন ফেলতেছে। কিন্তু হওয়া উচিত ছিল কি, একটা লোক যখন ভুল করে, অন্যায়ভাবে যখন একটা জিনিস মানে ভুল ক্রমে হোক বা অন্যায়ভাবে হোক একটা কাজ যখন করে, সচেতন ভাবে আরো 5টা লোক বা 10টা লোকের উচিত হলো সেটাকে প্রতিরোধ করা বা তারে বোঝানো যে ভাই তুমি এই কাজটা করবো না, এটা করা ঠিক না। কিন্তু আমার এই জায়গায় কিন্তু এটা হচ্ছে না, সামাজিক প্রতিরোধ গড়ে তোলা, প্রতিরোধ সেটা হচ্ছে না। আপনি ম্যানহোলের একটা ঢাকনা নাই, দেখবেন যে বাসার ময়লাটা নিয়ে ওই ম্যানহোলের ভিতরে ফেলে দিচ্ছে। এখন এইটার জন্য কিন্তু আপনার নিশ্চয় পুলিশ যায় এটা পাহারা দিবে না, কিন্তু এটার জন্য সচেতন করার ক্ষেত্রে সরকারের কিন্তু অবশ্যই একটা ভূমিকা থাকা উচিত। আপনি খেয়াল করবেন আগে যেমন এই যে জনগোষ্ঠী আমাদের বাড়তেছে, প্রচুর জনসংখ্যা ঢাকা শহর, আপনি কল্পনার পর আপনি নিজেই তো দেখেন যে এত মানে ঘনবসতিপূর্ণ শহর পৃথিবীতে আমার ধারণা যে খুব কম আছে। এবং এই যে মানে জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে, আমরা তো লক্ষ্য করছি যে আগে যেমন এগুলির ব্যাপারে কিন্তু সচেতনতামূলক অনেক প্রচারণা ছিল, তাই না? কিন্তু এখন কি আপনার চোখে পড়ে? না, এখন অনুপস্থিত, একেবারে অনুপস্থিত। বরং উল্টাটা, শুধু ঢাকা শহর নয়, টোটাল বাংলাদেশটাই একটা ডেন্স পপুলেটেড কান্ট্রিতে পরিণত হয়েছে। হ্যাঁ, এবং দেখেন আপনি এটার জন্য আমাদের চিকিৎসা ব্যবস্থাটা ব্যাহত হচ্ছে, কারণ আমাদের যা চিকিৎসক আছে বা চিকিৎসার যে অ্যারেঞ্জমেন্ট আছে সেটাও আমরা ইয়ে করতে পারতেছি না, পর্যাপ্ত হচ্ছে না আমাদের জন্য, কারণ পপুলেশন এত বেশি যে আপনি ওই সংখ্যা দিয়ে আপনি একটা জিনিস এটা মানে মোকাবেলা করতে পারতেছেন।
আপনি ডেঙ্গুর দিকে তাকায় দেখছেন, আপনি আপনি হামের দিকে তাকায় দেখলেন, ব্যর্থতা আছে, অনেক সমালোচনা আছে, কিন্তু এগুলি মোকাবেলা করার জন্য যে অন্তত ট্রিটমেন্ট পাওয়ার জন্য যে অ্যারেঞ্জমেন্টটা দরকার, সে অ্যারেঞ্জমেন্টটা কিন্তু করা যাচ্ছে না ডিউ টু আওয়ার পপুলেশন, আমাদের সক্ষমতা। এই সক্ষমতারও কিন্তু একটা ঘাটতি কিন্তু তৈরি হয়েছে এই পপুলেশনের কারণে, অসচেতনতার কারণে। এখন আগে তো এগুলির ব্যাপারে একটা মানে প্রচার ছিল, প্রচারণা ছিল, এবং মানুষ এগুলি খুব সতর্কতার সাথে খেয়াল করতো, কিন্তু দেখবেন যে এখন আর নেই, বরং উল্টা কিছু প্রচারণা কিন্তু হচ্ছে যে তোমার যত বড় বাচ্চা না, যত বড় বাচ্চা না, একটা আরেকটা নতুন মানে ইয়াতে কিন্তু আমরা যাচ্ছি। এইটার মোকাবেলা করে যদি আপনি এই পরিস্থিতিগুলির এখন থেকেই কঠিনভাবে ফেস করার চেষ্টা না করেন, তাহলে এই মানে দেশটাই কিন্তু থাকার অনুপযুক্ত হয়ে যাবে। কিন্তু আপনি আমাদের ধরেন এই শুধু জলাবদ্ধতার কথা বললে তো হবে না, জলাবদ্ধতার সাথে আমাদের অনেক কিছু কিন্তু আমাদের চোখে আজকে স্পষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু দেখেন, একটা মানুষের জলাবদ্ধতার ভিতর দিয়ে তার কর্মকাণ্ড, কাজকর্ম যা কিছু আছে সমস্ত কিন্তু স্থবির একটা অবস্থার ভিতরে দাঁড়ায় গেছে। এবং লেনদেনটা, দেশের ইকোনমিক্যাল লেনদেনটা, ঢাকা শহরের ইকোনমিক্যাল লেনদেন আজকে বন্ধ হয়ে গেছে। আপনি যে কোনো জায়গায় যাবেন, ব্যাংক ট্যাঙ্ক অমুক সমক সবকিছু স্টপ। এটা তো আসলে একটা মানে স্বাভাবিক একটা দেশের ভিতরে এটা হওয়ার কথা না, তাই না? এটার ক্ষেত্রে আপনি কিভাবে রাজধানী শহরের ভিতরে এটা হওয়ার কথা না। এবং আমি আশা করব সরকার এই সমস্ত ক্ষেত্রে একটু সচেতন হবেন, এবং জনগণকে, সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হলো জনগণকে সচেতন করার চেষ্টা করবেন, যে সচেতনতার মধ্য দিয়ে আমরা এই পরিস্থিতিগুলো মোকাবেলা করাটা আমাদের জন্য সহজ হবে। কারণ এবং এই সমস্ত মানে ধূর্ত মনে করেন দখলদারদের কাছ থেকে আমাদের যেই খাল, আমাদের পানি ইয়ে করার যে সমস্ত জায়গা এগুলো উদ্ধার করতে হবে। এই সমস্যা, এইটা একটা জটিল সমস্যা। এই সমস্যা সমাধান করতে হলে আপনাকে স্বল্প মেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করতে হবে সরকারকে। এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা সেটা অনেক দীর্ঘ হতে হবে, যে ইতিমধ্যে ওই পরিকল্পনা বাস্তবায়ন হতে হতে যদি কোনো সরকার পরিবর্তন হয়ে যায়, পরবর্তী সরকার এসেও ওই পরিকল্পনাটাকে বাস্তবায়ন করবে, এরকম একটা অঙ্গীকার থাকতে হবে, জাতীয় অঙ্গীকার থাকতে হবে। এটা যদি না থাকে তাহলে আপনি কিন্তু এই পরিস্থিতিটা মোকাবেলা করতে যাবে, এটা সমাধান হবে না। আপনি একটা জিনিস, আরেকটা মজার জিনিস কিছু দেখেন, আমরা প্রকৃতির সাথে সহ অবস্থান করা, এই যে মানে আগের যে কৌশল, সেই কৌশল থেকে কিন্তু আমরা বের হয়ে আসার চেষ্টা করতেছি। আমরা প্রকৃতির পরাজিত করার চেষ্টা করতেছি। এটা আমার মনে হয় যে এইটা আসলে ঠিক না। এটা প্রকৃতির সাথে যদি আপনি প্রকৃতির যদি স্বাভাবিকভাবে চলাফেরা করতে না দেন, তারা যদি রুখার চেষ্টা করেন, সেটার কিন্তু একটা সাইড ইফেক্ট কিন্তু আছে। আপনি আগে কি হইতো, ধরেন আমরা অনেক গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন এটা, যে প্রকৃতির সাথে সহাবস্থান করতে পারছি না, আমরা প্রকৃতিকে পরাজিত করতে চাচ্ছি। প্রকৃতিকে পরাজিত করতে গেলে আমাদেরই পরাজিত হতে হবে একটা পর্যায়ে। আমরা যথেষ্ট এটাই হলো সম্ভাবনা হলো সবচেয়ে বেশি। আপনি দেখেন, আমাদের আজকে ফসলের দিকে যদি আপনি তাকান, আমরা আমদানি নির্ভর দেশে পরিণত হচ্ছে। কিন্তু খেয়াল করেন আপনি, আমরা যে জায়গায় পাচ্ছি ওই জায়গায় বাড়ি করতেছি, যে জায়গায় পাচ্ছি ওই জায়গায় ইটভাটা বানাইতেছি। হ্যাঁ, আমরা খালের নদীর পারে বাদ দিতেছি। কিন্তু দেখেন, একটা সময় কিন্তু বর্ষাকালে আপনি মাছ খাইছেন, প্রচুর মাছ খাইছেন। হ্যাঁ, হয়তো সবজি কম খাইছেন, কিন্তু মাছ খাইছেন প্রচুর। আবার দেখেন সবজির সময় সবজি খাইছেন না। এখন কিন্তু আপনি মাছও খাইতে পারতেছেন না, সবজিও খাইতে গেলে আপনি অর্গানিক কোনো জিনিস আপনি পাচ্ছেন না, তাই না? ধরেন আমরা কৃষিপ্রধান বাংলাদেশ, কৃষিপ্রধান দেশ, অথচ আমাদের চাল, ডাল, তেল, লবণ সবকিছুই আমদানি করতে হচ্ছে। আমি সেটাই বলতে চাচ্ছিলাম, যে এই জায়গা থেকে আমাদের বের যদি হইতে হয়, তাহলে আমাদের আরো সতর্ক হওয়া উচিত, এবং সরকারেরই উচিত এই সমস্ত ব্যাপারে খুব সজাগ দৃষ্টি রেখে দ্রুত একটা ব্যবস্থা করা, এবং দেশটার রক্ষা করার একটা চেষ্টা কিন্তু আপনাকে করতে হবে। আপনি শুধু ওই জায়গায় ওই বাদ দিবেন, এই করবেন, সেই করবেন, সেগুলোর
থেকেও ইম্পর্টেন্ট বিষয় হলো যে আপনি কিভাবে প্রকৃতির সাথে সহ অবস্থান করতে পারেন এবং ও আপনাকে মেনে নেবে, আপনি ওকে মেনে নেবেন। এই যে সহ অবস্থানের জায়গাটা, সেটা যদি করা যায়, সেটা আমাদের সবার জন্য মঙ্গল। আমার কাছে তাই মনে হয়। জি, অনেক সুন্দর কথা বলেছেন এবং পরিষ্কার করে বোঝানোর চেষ্টা করেছেন। এভাবে আমরা সরকারকে অনুরোধ করি, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, তারপরে আমাদের যারা চিন্তাবিদ আছেন, থিঙ্ক ট্যাঙ্ক আছেন, সবাইকে আমরা আহ্বান করি যে আপনারা এই ধরনের পরিকল্পনা গ্রহণ করে এই জাতিকে বাঁচান। তো মঞ্জু ভাই, জি। আপনি তো আসলে রাজনীতির মানুষ, তো আপনাকে যখন পেলাম, রাজনীতির আলোচনা না করলে তো বিষয়টা সম্পূর্ণ হয় না। তো দু একটা রাজনীতির বিষয় আমরা আসি, দু একটা রাজনীতির কোশ্চেন করি, আপনাকে প্রশ্ন করি। সেটা হলো যে গত দুদিন আগে আপনার পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের রায় বহাল রেখে অ্যাপিলেট ডিভিশন একটা রায় দিয়েছেন। তো এই রায়ের মাধ্যমে আপনার তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি এবং গণভোট পদ্ধতি আবার ফিরে এলো। তো এই ফিরে আসার ফলে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে যে ব্যারিয়ারগুলো ছিল, যে বাধাগুলো ছিল, সেগুলো কি সব অপসারিত হয়ে গেল? আপনি কি মনে না, করেন? ধরেন আমি একটু বলি আপনাকে এই ক্ষেত্রে। ধরেন আমাদের অনেকে বলে যে অনেক কিছুর জন্য আমাদের গণতন্ত্র মানে বাধাগ্রস্ত হয়। দেখেন, আপনি যদি আমাদের যে ৭২-এর যে সংবিধান আছে, সেই সংবিধানের দিকে যদি আপনি তাকান, বা সংবিধানের যে মানে মূল ভিত্তি, তার দিকেও যদি আপনি তাকান, এটার কোনোটার কারণে গণতন্ত্র ব্যাহত হয়েছে আপনি কিন্তু স্পেসিফিক এই কথা বলতে হবে। আপনি সে জায়গায় পরিষ্কার উল্লেখ করা হয়েছে সংবিধানের ভিত্তিটা কি, এই ভিত্তির সাথে গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে কি কোন সাংঘর্ষিক অবস্থান ছিল? ছিল না। তো তারপরও তো গণতন্ত্র ব্যাহত হয়েছে। গণতন্ত্রের ব্যাহত হচ্ছে আমার যে প্রায়োগিক দিকটা কিভাবে আমি করছি তার উপরে কিন্তু নির্ভর করতেছে যে আমি সংবিধান মানতেছি কিনা, সেটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয়। সংবিধান আপনি পরিবর্তন করলেন, তারপরেও সংবিধান মানলাম না, লাভটা কি? সংবিধানের আপনার এই যে জিনিসটা, আমরা তো আসলে কোনো জিনিস এই আইনের ভিতর দিয়ে চলার অভ্যাসটা তো আমাদের চলেই গেছে। আপনি সংবিধানের কোথাও লেখা আছে আপনার দেশে সামরিক শাসন জারি করতে পারবেন? সংবিধানে কোথাও লেখা আছে যে আপনি ইচ্ছা করলে ফ্যাসিজম প্রতিষ্ঠা করতে পারবেন? কোথাও লেখা ছিল কোনোদিন? তো তারপরেও তো এগুলো হয়। এখানে আপনি একটু নির্বাচন বলি। ব্যবস্থাটা ধ্বংস করে দিবেন, এটা সংবিধানের কোনো জায়গায় লেখা আছে? না, এটা লেখা নাই। কোথাও তবে লেখা, সংবিধানের কোথাও লেখা। সংবিধানের কিছু বিষয় আছে, যেমন আপনার ধরেন অগণতান্ত্রিক ধারা কিছু আমাদের সংবিধানে রয়েছে, যেমন আপনার ৭০ অনুচ্ছেদ, তারপরে আপনার স্পেশাল পাওয়ার অ্যাক্ট, এই যে তারপরে ৭০ অনুচ্ছেদ সর্বময় এবং ক্ষমতা হচ্ছে প্রধানমন্ত্রীর হাতে। এইগুলো তো অগণতান্ত্রিক ধারা। এই এই যে বিষয়ে কি জিনিস বলবেন? আমি বললাম, এগুলো তো সব সংশোধন করেই করছেন। যে ধারাগুলির কথা বললেন, এগুলো তো সংশোধন করেই করলেন, তাই না? যে শাসকরা তো তার এগুলিকে নিজের স্বার্থে ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য, দীর্ঘস্থায়ী করার জন্য করেছে। এই এই জায়গায় কিন্তু হচ্ছে যে আপনি যে আবার করবেন না, তার গ্যারান্টিটা কি আছে? সেইটাই সেটা, সেটাই তাই না? আপনি আপনার সুবিধা মতন করতেছেন, এটা হলো বিপজ্জনক জিনিস। যে রাজনৈতিক দলগুলো যদি গণতন্ত্রের প্রতি নিজেরাই শ্রদ্ধাশীল না হন, তাহলে আপনার এই সংবিধান দিয়ে আপনি তারা আটকে রাখতে পারতেছেন না। আপনার এগুলো যে ইনস্টিটিউশন গুলো যদি নিজেরা নিজেদের ব্যাপারে যদি সচেতন এবং সতর্ক না থাকেন, তাহলে শুধু সংবিধান দিয়ে কিন্তু আপনি আটকে রাখতে পারছেন। আপনি ইন্ডেমিনিটির দিকে তাকান, ইন্ডেমিনিটিটাও তো একটা আইন। করতেছেন আপনি, করতেছেন না? কেন করবেন আপনি ইন্ডেমিনিটি? 52 সালে ইন্ডেমিনিটি করছিলেন? দায় মুক্তি কেন? কেন দায় মুক্তি কেন হবে? করতেছেন? তার মানে এগুলি মানে আপনি সংবিধানের সংযুক্ত করতেছেন কিন্তু আপনি, তাই না? তো এই জায়গাগুলি আপনি এইভাবে চিন্তা না করে আপনি যেভাবে ইয়ে করতেছেন, যে আমার কাছে মনে হয় না যেগুলি প্রায়োগিক দিকটার ভিতরে আপনার নিজেদের মধ্যে একটা গণতন্ত্রের চর্চা থাকা উচিত, যে চর্চার ভিতর দিয়ে আমার নিজের যে প্র্যাকটিস, সে প্র্যাকটিসের ভিতর দিয়ে কিন্তু একটা অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করা। আপনি শুধু কাগজপত্র দিয়ে সবকিছু কিন্তু
ইয়ে করতে হবে। প্র্যাকটিসে আনতে হবে, চর্চায় আনতে হবে, প্র্যাকটিস প্র্যাকটিসে আনতে আনতে হবে। হবে। আপনি দেখেন, এই যে তত্ত্বাবধায়ক সরকার আসলো, এখন সংবিধানে বলতেছেন আপনি তত্ত্বাবধায়ক সরকারের দরকার পড়তেছে কেন? এটা তো আসলে এটাই গণতন্ত্রের সাথে সাংঘর্ষিক, কিন্তু সাংঘর্ষিক। হুম। সাংঘর্ষিক, এতে তো কোনো সন্দেহ নাই। না, কোনো কিন্তু আপনি সন্দেহ নেই। নির্বাচনটাই আপনি ঠিক মতন করেন না। আপনি নির্বাচনটারই আপনি জোর করে, গায়ের জোর করে, ইনস্টিটিউশন গুলির ব্যবহার করে, নিজের শক্তি সামর্থ্যের ব্যবহার করে আপনি নির্বাচন করার চেষ্টা করছেন। টাকা পয়সা খরচ করে আপনি নির্বাচনে জেতার চেষ্টা করছেন। ফলে মন্দের ভালো হিসাবে মানুষ এই জায়গায় সমস্ত কিছু, ফলে মন্দের ভালো হিসাবে মানুষ এই পথটা খুঁজে নেওয়ার, এই পথটা সমর্থন করতেছে। কিন্তু গণতন্ত্রের কোথাও তো আসলে এটা হওয়া উচিতই ছিল না, কিন্তু তারপরে হচ্ছে, এবং আমরাও মেনে নিচ্ছি। সবাই তাই মনে করতেছে যে তাও মন্দের ভালো থাকুক। এই মন্দের ভালো বলে তো আপনি গণতন্ত্রের একটা প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারবেন না। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে গেলে এটার সঠিক চর্চা আপনার অবশ্যই করা উচিত, যেটার একটা ঘাটতি কিন্তু আছে, রয়ে গেছে। চর্চায় থাকতে হবে, মননে থাকতে হবে, চিন্তায় থাকতে হবে। আর এখানে একটা বিষয় মঞ্জু ভাই, সেটা হলো যে সংবিধানে যাই থাক না কেন, আইনে যাই থাক না কেন, সেই আইন কিন্তু সাধারণ মানুষ ভাঙে না। আইন ভাঙে কিন্তু যারা ক্ষমতাসীন তারা, অর্থাৎ যারা ল মেকার, তারাই কিন্তু ল ব্রেকার। এটা তো বটেই। আপনি একটা জিনিস শুধু এইভাবে ইয়ে করবেন যে আপনি দেখেন, এই যে দুর্নীতির কথা বলতেছেন আপনি, দুর্নীতি কি সাধারণ মানুষ দুর্নীতি করে? সুযোগ কোথায়? একদম খেটে খাওয়া মানুষের সুযোগই তো না। একটা রিক্সাওয়ালা কি দুর্নীতি করবে বলেন? ও যে বস্তিতে থাকে, দেখেন, ও কিন্তু মানে নিজে প্রত্যেকটা কাজে কিন্তু ওর কিন্তু পেমেন্ট করতে হয়। কিন্তু যে লোকটা বস্তিতে থাকে, অনেকে বলে যে বস্তির ভিতরে গ্যাস রয়েছে, বস্তির ভিতরে বিদ্যুৎ রয়েছে, ও কিন্তু কাউরে না কাউরে টাকা দেয়। অবশ্যই টাকা দিতে হয় তাকে। ও ফুটপাতে বসে, কাউরে না কাউরে কিন্তু সে টাকা দিচ্ছে। মানে গরিব মানুষের কিন্তু আপনার ফাঁকি মারার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নেই, কোথাও কোনো সুযোগ নাই না। এবং সে তার পেমেন্ট ঠিকই করছে, কিন্তু আপনার তার যারাই মানে লুটপাটটার সাথে জড়িত, আমরা কিন্তু সবাই তাদেরই সালাম দিতেছি, তাদেরই সালাম দিচ্ছি। আমাদের সম্মানের জায়গাটা কিন্তু, হ্যাঁ, লুটপাট আপনি যারা করতেছেন, যারা সরকারি জমি নিয়ে বিক্রি করে ফেলতেছেন, আপনি এরকম লোক যারা আছেন, আমরা তাদের সবচেয়ে বেশি ভয় পাই, তাদের সবচেয়ে বেশি রেসপেক্ট করি, তাদের সব মানে রাষ্ট্রীয় অনুষ্ঠানে তারা দাওয়াত পায়। আপনি এর বাইরে কেউ পায় না। কিন্তু এই জায়গাগুলি আপনার সাধারণ মানুষ বোঝে না, বোঝে বলেই কিন্তু দেখবেন যে সরকারের প্রতি মানুষের যে আস্থা, সরকারের প্রতি মানুষের যে বিশ্বাস, সে আস্থা বিশ্বাসের একটা ঘাটতি কিন্তু এখানে মঞ্জু ভাই শুধু সরকারের প্রতি না, আসলে এখন তো যে কোনো রাজনৈতিক দলের প্রতি মানুষের ওইভাবে আস্থা বিশ্বাস এটা কমে গেছে। হ্যাঁ, সেটা যদি বলেন, আপনি রাজনীতিবিদ থেকে শুরু করে যে কোনো সংগঠনের প্রতি, রাজনীতিবিদদের প্রতি, সবার প্রতি একটা ইয়া আছে। আপনার এটা অস্বীকার করার জন্য আস্থার সংকটটা আছে, এটা মানে অস্বীকার করার কোনো উপায় নাই। কিন্তু সরকারের একটা বড় জিনিস হচ্ছে কি, সরকার এই সমস্ত বিষয়গুলোকে কঠিনভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে পারে, কিন্তু এখন হয়ে গেছে দাঁড়ের থেকে মোজ বড় হয়ে গেছে। আপনার মনে আছে গত মানে গভর্নমেন্টের সময় দেখলাম যে লোটাস কামাল সাহেব বলছিলেন যে আমরা এই জায়গায় যে কজন আছে আমরাই তো বাজেট দিয়ে দিতে পারি, 5-7 জন মিলে আমরা যে 10 জন আছে এই জায়গায় আমরাই পারি এই টাকা দিয়ে দিতে। তার মানে কি, দাঁড়ের থেকে মোজ বড় হয়ে গেছে। মানে রাষ্ট্রের মালিকানা যে টাকা আছে, রাষ্ট্রের চাইতে ব্যক্তি বড় হয়ে গেছে এখানে, কিছু ব্যক্তি বড় হয়ে গেছে এই জায়গার ভিতরে। ফলে ব্যক্তির সাথে কম্প্রোমাইজ করে চলার একটা চেষ্টা কিন্তু আমাদের মধ্যে আছে, এবং সেই চেষ্টাটা রাষ্ট্রের যে স্বাভাবিক কার্যক্রম, সেই স্বাভাবিক কার্যক্রমে কিন্তু ব্যাহত করে, এবং ভয়ঙ্কর ভাবে ব্যাহত করে, যেটা জনগণের চোখে লাগে। এবং যার কারণে ওই যে বললাম আপনাদের, সরকারের প্রতি আস্থা, রাজনীতিবিদদের প্রতি আস্থা, এবং আমরাও তাদের সাথে কম্প্রোমাইজ করে চলাফেরা করি। আপনি একটা জিনিস খেয়াল করেন না, এই বিগত গভর্নমেন্টের সময় যারা এখন ফ্যাসিস্ট বলতেছেন, সব এরাও ফ্যাসিস্ট বলতেছে, তাই না? তো এই লোকগুলি কি পরিমাণ তোষামোদী করছে। শেখ হাসিনার সরকার বারবার দরকার, শেখ হাসিনার সরকার বারবার দরকার, এগুলিকে আপনি বলছেন, আমি বলছি, তারা বলছে। প্রয়োজনে তারা আবার বলবে। না না, সেই তো পরের জিনিস। এখন তো তারা এই জায়গায় তো তাদের সবাই মিটিং করে বেড়াইতেছেন আপনি, তাই না? সবার সাথে মিটিং করে বেড়াইতেছেন। মঞ্জু ভাই, আমরা পঞ্চদশ সংশোধনীর ব্যাপারে কথা বলছিলাম।
তো পঞ্চদশ সংশোধনী তো সম্পূর্ণ বাতিল হয়নি। আপনার অ্যাপিলেট ডিভিশনের রায়ে বলা হচ্ছে যে আংশিক বাতিল হয়েছে, কিছু কিছু বিষয় আছে যেগুলো আপনার জাতীয় সংসদে সিদ্ধান্ত নিতে হবে। তার মধ্যে একটা আছে যে জাতির পিতার স্বীকৃতির বিষয় 7ই মার্চের ভাষণের বিষয়। এটা আপনার সংসদ থেকে ইয়ে করতে হবে, কি বলে, সংশোধন বা পরিমার্জন করতে পারবে তারা এই বিষয়গুলোতে। তো জাতির পিতার স্বীকৃতি এবং 7ই মার্চের ভাষণ, এই বিষয়টা কি সংবিধানে এই সংসদে কি হতে পারে? আপনার প্রেডিকশনটা কি? সংসদের উপরে যদি ছেড়ে দেওয়া থাকে, এই সংসদে আমার প্রেডিকশন হচ্ছে কি, এই সংসদে নিয়ে আমি একটু অন্য ভাবে একটু বলি। যদি আপনারা দেখেন, এবার এই নতুন সরকার আসার পরে বা তার আগের থেকেই যদি বলি, বেশ কিছু বিতর্কিত বিষয় কিন্তু সাধারণ মানুষের সামনে উপস্থাপিত হয়েছে। বেশ কিছু বিতর্কিত বিষয়। আপনার মনে করেন যে সেই জায়গাটার ভিতরে আমার দেশের মুক্তিযুদ্ধ নিয়ে কিছু প্রশ্ন তোলা হয়েছে এবং খুব গুরুত্বপূর্ণ মানে মন্তব্য করছেন। আমার দেশের ধরেন জাতীয় পতাকা নিয়ে কথা হয়েছে, আমার দেশের জাতীয় সঙ্গীত নিয়ে কথা হয়েছে, আমার দেশের মুক্তিযুদ্ধের যে ইতিহাস তারে নিয়ে কথা হয়েছে, আমার দেশের স্বাধীনতা দিবস নিয়ে কথা হয়েছে, বিজয় দিবস নিয়ে কথা হয়েছে। এবং দেখেন, আমার এই স্বাধীন দেশে আবার আলাদা প্রদেশ গঠনের কথাও কিন্তু বলা কথা হয়েছে। মানে আপনি যে পয়েন্টগুলো বললেন, এই বিষয়গুলোকে বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে। একেবারে একেবারে আপনি বলতেছেন যে এগুলি ভারতে বসে করা হয়েছে। ঠিক আছে, দেখেন, আমরা তো ইতিহাস তো না জানার কিছু নাই, এখনো তো সবাই মরে যায়নি, তাই না? আপনিও মারা যান নাই, আমরা সবাই মরে যাই নাই তো, তাই না? তো এইগুলি সবাই ইতিহাস কম বেশি জানি। বা এখন এটা ধরেন আমাদের জন্য এটা বড় জন না, সেকেন্ড জেনারেশন আমরা। আমার বাপ চাচা যারা আছে তারা করছে, আপনার বাপ চাচারা তারা এটার সাথে যুক্ত, তাই না? তো এই আমরা তো দেখতেছি এটা, যে মুক্তিযুদ্ধের নেতৃত্ব কিভাবে হয়েছে, মুক্তিযুদ্ধটা কিভাবে হয়েছে। আমি অবাক হই, ধরেন আমাদের মাননীয় স্পিকার একজন বীর মুক্তিযোদ্ধা, এখন উনিও মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে কথা বলছেন। আমরা তো ওনাদের মতন মানুষের কাছ থেকে মানে সঠিক ইতিহাসটাই প্রত্যাশা করি, জানতে চাই। এখন একটা ডেমোক্রেটিক মুভমেন্টের লিডারশিপের বক্তব্য আর একটা বিপ্লবী লিডারশিপের বক্তব্য কিন্তু কখনো এক হয় না, ভিন্ন হবে। এটা ভিন্ন হবে, এটাই স্বাভাবিক ব্যাপার। তো সেটারে কিভাবে আপনি উপস্থাপন করবেন, তার যে মানে আকাঙ্ক্ষাটার কিভাবে আপনি দেখবেন, সেটাও কিন্তু একটা দেখার বিষয় আছে। তো এই কথাটা আমি এই কারণে বলতেছি, জাতীয় সংসদের স্পিকারের কথা তুললেন। জাতীয় সংসদের মাননীয় স্পিকার, উনি কি বিপ্লবী নেতৃত্ব? না না, আমি সেই কথাটাই বলতেছি। এখন ওনারা সরাসরি যুদ্ধ করছেন, যেহেতু ওনারা তো মুক্তিযোদ্ধা, এটা ওনাদের জাতির শ্রেষ্ঠ সন্তান, তাই না? কিন্তু আমরা তো সত্যটা তো মানে সঠিক ইতিহাসটা তো আশা করি। উনি তো নিজেই বলছেন যে এটা তো সত্য কথা, এই বেশি দিন আগের কথা না। উনি বলছেন তো যে এই দেশের শেখ মুজিবুর বাদ দিয়া তো মুক্তিযুদ্ধের ইতিহাস লেখা যাবে না, এটা তো ওনার বক্তব্য, তাই না? তা আবার উনি যদি বলেন মুক্তিযুদ্ধ চান নাই, তাই না, তাহলে মুক্তিযুদ্ধের ইতিহাসটারে মানে মানে ইয়ে করে ফেলতেছেন, আপনি বিতর্কিত করে ফেলতেছেন। দরকার নেই তো, একটা বলেন, আপনি যেটা বলেন আপনি একটা জায়গাতে। এখন দেখেন, এই আলাপগুলো হচ্ছে, আবার বলতেছে যে দেশ 16 ডিসেম্বর স্বাধীনই হয়। দেশ তো স্বাধীন হয়েছে আরো পরে। এই যে আমাদের কিছু মানে উচ্চশিক্ষিত ব্যারিস্টার, ওনারা তো এই কথাই বলতেছেন, দেশের স্বাধীনতা নিয়ে কথা তুলতেছেন। নামের আগে যেহেতু টাইটেল আছে, নিশ্চয়ই শিক্ষিত মানুষ, আপনি তো বলতে পারবেন নামের আগে তো আর ব্যারিস্টার লাগা, তাই না? আমার নামের আগে ব্যারিস্টার লাগা নাই। ফলে ওনারা বলতেছেন এই কথা যে দেশ স্বাধীন হয় না 1971। আমার দেশের সংবিধানে যা উল্লেখ আছে, আমি ঠিক তার বিরুদ্ধে কথা বলতেছি। এটা তো রাষ্ট্রদ্রোহিতা। রাষ্ট্র কি কিছু করতে পারতেছেন আপনি? রাষ্ট্র করছে না। রাষ্ট্রটা, হ্যাঁ, তার মানে কি, রাষ্ট্রটা রাষ্ট্রের স্বাভাবিকভাবে যেভাবে রাষ্ট্র চলা উচিত সেভাবে চলতেছে। আপনার দেশে, স্বাধীন দেশে আপনার একটা আলাদা প্রদেশ করে ফেলতে চাচ্ছেন, তাই না?
রাষ্ট্রকে কি কিছু করতেছে না। কেন? কারণ রাষ্ট্রটা রাষ্ট্রের মতন করে চলতেছে। তা আপনার যে কোনো সরকারের প্রতি প্রথম আপনার জিনিসটা প্রদেশ থাকে তো মানুষের কেউ মঞ্জু ভাই, প্রদেশ তো কেউ চাইতেই পারে। আপনার প্রশাসনিক বিকেন্দ্রীকরণের কিসের জন্য ভিত্তিতে চাবেন আপনি? প্রশাসনিক বিকেন্দ্রীকরণের জন্য প্রদেশ তো অনেক কিন্তু দলও চাই। না, কিন্তু প্রশাসনিক বিকেন্দ্রীকরণের জন্য আপনি চান নাই। আপনি একটা নির্দিষ্ট জনগোষ্ঠীর জন্য আলাদা প্রদেশ ডিমান্ড করছেন, না, তাই না? তো সেইটা নির্দিষ্ট জনগোষ্ঠীর জন্য একটা আলাদা প্রদেশ ডিমান্ড করছেন, যেটা মানে মানে আপনার ধর্মভিত্তিক একটা আলাদা প্রদেশ। তো এইটা তো আমার মুক্তিযুদ্ধের চেতনার সাথে সাংঘর্ষিক, তাই না? হ্যাঁ, এটাও তো আমার তাহলে মুক্তিযুদ্ধের চেতনার সাথে তাহলে সাংঘর্ষিক। তার মানে আপনি যেটা বলছেন আমার যে আমার মুক্তিযুদ্ধের চেতনা প্রতি মুহূর্তে 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 ক্ষত বিক্ষত হচ্ছে, ঠিক আছে? আপনি যে কোনো সরকারের দায়িত্ব যে যতক্ষণ পর্যন্ত আপনার একটা কনস্টিটিউশন আছে, সেই কনস্টিটিউশনের দিকে যদি আপনি তাকায়, আপনার তো একটা আইনের ভিতরে চলবেন, তো সেই কনস্টিটিউশনের দিকে তাকায় আপনি এইভাবে যেইভাবে আমরা আছি অন্তত ততক্ষণ পর্যন্ত এই আইনগুলো আপনি ফলো করেন। আর আপনি যদি চেঞ্জ করতে চান কোনো কিছু, এগুলো তো মুখ দিয়ে বললে কিন্তু চেঞ্জ করতে পারবেন না আপনি। এগুলি চেঞ্জ করার প্রক্রিয়া কিন্তু আপনি পার্লামেন্টে মেজরিটি আছেন, মেজরিটি থাকলে কি আপনি ইচ্ছা করলে যে আজকে ভারতের সাথে এক হয়ে যেতে পারবেন মেজরিটির জোরে? নিশ্চয়ই পারবেন। আমার সংবিধানের মূল স্পিরিটের সঙ্গে সাংঘর্ষিক কোনো কিছু করা যাবে না, যতই মেজরিটি থাক, যতই ভোট হ্যাঁ, মেজরিটি থাক আপনার। থাকুক, তাই না? তো সেই করা যাবে জায়গাগুলি না। যদি আপনি বিবেচনা করেন, আমার কাছে মনে হয় যে এই সমস্ত সংশোধনী করেন আর যাই করেন, ওই স্পিরিটের বাইরে যদি আপনি চান, এগুলি ওই ওলট পালট হইতেই থাকবে। এবং এতে যারা এগুলি করতেছেন তারা তো পলিটিশিয়ানরাই, তাদের প্রতি মানুষের আস্থা যে জায়গাটা সেটা আরো বেশি নষ্ট হবে। জি মঞ্জু ভাই, আমরা একটু সাম্প্রতিক বিষয়ে আসি। সেটা হলো যে গত দুদিন আগে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি দিল্লিতে আছেন। দিল্লিতে থেকে ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্সের সঙ্গে একটা সাক্ষাৎকার দিয়েছেন, দীর্ঘ সাক্ষাৎকারে বলেছেন যে উনি আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফিরে আসতে চান। ওনার নেতৃবৃন্দকে সাথে নিয়ে ফিরে এসে আপনার কোর্টে সারেন্ডার করবেন। এবং উনি এটাও বলছেন যে বিচার ব্যবস্থার উপরে ওনার আস্থা আছে, উনি সারেন্ডার করবেন। তো উনি আসলে এরপর থেকে বাংলাদেশে ব্যাপক একটা প্রতিক্রিয়া তৈরি হয়েছে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে। কেউ বলছেন উনি আসবেন, কেউ বলছেন উনি আসবেন না, কেউ বলছেন দলকে সংগঠিত করবার জন্য একটা রাজনৈতিক কৌশল। এখন যেটাই হোক না কেন, তো আপনার কি মনে হয় উনি কি দেশে ফিরবেন? আর যদি ফেরেন সেক্ষেত্রে কি প্রতিক্রিয়া, কি অবস্থা হতে পারে দেশের? ধন্যবাদ আপনাকে। এই আসলে বিষয়ে উনি আপনার ফিরবে, কি? ধন্যবাদ কামরুল ভাই। আসলে উনি ফিরবেন কি ফিরবেন না এটা তো আসলে ওনার সিদ্ধান্ত এবং ওনার দলের সিদ্ধান্ত। একটা জিনিস হয়েছে যে উনি চলে গেছেন, এটা তো সত্য কথা। যে বাস্তবতার কারণে যাক না কেন, উনি যাওয়ার বেশি দিন আগের ঘটনা। যাওয়ার সময় বলছিলেন যে শেখ হাসিনা পালায়। আমরা স্বাভাবিক ধরেন এইটারে নিয়ে একটা নানা রকমের সমালোচনা থাকতেই পারে, নানা রকমের বক্তব্যও থাকতে পারে। যে উনি যে বললেন যে উনি এই আবার উনি দেশে ফিরবেন, আসলে ফিরবেন কি ফিরবেন না, এটা আমি আসলে ওই জায়গায় যাইতেই চাচ্ছি না। আমি যে বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাই, দেখেন আইনি বাস্তবতাটা নিশ্চয়ই উনি বিবেচনা করতেছেন, উনি কিভাবে ফিরবেন না ফিরবেন। আজকে ট্রাইব্যুনালের যিনি চিফ প্রসিকিউটর আছেন, তিনি বলছেন যে ওনার আত্মসমর্পণ করার কোনো সুযোগ নাই। সুযোগ নাই হলো এই কারণে ওনার পাসপোর্ট সংক্রান্ত জটিলতা আছে। ওনারা যদি ভারত সরকার, মানে একটাই সুযোগ আছে, সেটা হলো ভারত সরকার যদি হ্যান্ড ওভার করে দেয় ওনাকে বাংলাদেশ গভর্নমেন্টের কাছে, তাহলে বাংলাদেশ গভর্নমেন্ট তারা গ্রেপ্তার দেখায়। তার মানে সারেন্ডার করার সুযোগটা ওনার নাই, এটা মানে চিফ প্রসিকিউটর সাহেব বলতেছে আমাদের। আর জিনিসটা হচ্ছে যে ওনার বিরুদ্ধে যে মামলাটা হয়েছে, সেই মামলা কিন্তু একটা রায় হয়ে আছে, এবং সেই রায়ের পরে এইরকম পরিস্থিতি, এবং তাও বলছেন যে এই রায় যেভাবে আছে, যে অবস্থা আছে, ওনার যে আপিলের যে সময়, সেই সময়টাও কিন্তু অতিক্রম হয়ে গেছে। ফলে একটা আইনি চাপ কিন্তু ওনার উপরে আছে, এটা আপনি অস্বীকার করতে পারবেন না। দুই নম্বর জিনিস হচ্ছে
যে তার ওনার যে রাজনৈতিক বাস্তবতা এখনকার যে অবস্থায় যদি আপনি দেখেন যে সিচুয়েশনের মধ্য দিয়ে আওয়ামী লীগের কর্মীরা তাদের সময়টা পার করতেছেন, এইটা তো একটা খুবই একটা মানে জটিল পরিস্থিতির মধ্য দিয়ে তাদের সময়টা পার করতেছেন। এইরকম একটা জটিল পরিস্থিতির মধ্যে আমি অনেকের মানে সাক্ষাৎকার দেখি বা কথাবার্তা শুনি বিভিন্ন জায়গায়, তারা বলেন যে যদি উনি আইসা পড়েন লক্ষ লক্ষ লোক নামবে, এই করবে সেই করবে অমুক করবে তমুক করবে, কিন্তু এখন পর্যন্ত দৃশ্যমান যা কিছু আমাদের চোখের সামনে আছে, আপনি ওই ঢাকা শহরে বসবাস করেন, আমিও ঢাকা শহরে বসবাস করি, ঠিক ওই অর্থে ওই রকম মানুষের মনে মনে করেন যে নানা রকমের ক্রিয়া প্রতিক্রিয়া আছে, এটা ঠিক আছে, কিন্তু একবার নামলে কি হবে এটা কিন্তু আপনিও বলতে পারতেছেন না, আমিও বলতে পারতেছি না উনি দেশে ফিরলে কি হবে। এবং ওনার যে সমস্ত নিরাপত্তার বিষয়ে উনি বলতেছেন যে আইনের প্রতি উনি শ্রদ্ধাশীল, আইনের প্রতি শ্রদ্ধাশীল হইলে উনি ইন্ডিয়ান থেকে বাংলাদেশে আসার ক্ষেত্রে ওনার রোল তো উনি নিতেই পারেন, তাই না? এটা মানে ওনার একান্ত নিজস্ব বিষয়। আরেকটা যে জিনিস যেটা আপনিও বলছেন যে না, যে আশার বাস্তবতা যদি না থাকে, এটা যদি আমরা বুঝি যে আসলে প্র্যাকটিক্যালি ওনার আশার বাস্তবতাটা এই মুহূর্তে নাই, বা দলটা ওই রকম সংগঠিত না, বা অন্যান্য দিক থেকে যদি আপনি বিবেচনা করেন, তাহলে এটারে আপনি একটা মেসেজ হিসাবে ধরতে পারেন যে উনি ওনার কর্মী যারা আছে, যারা ওনার সংগঠক আছেন, তাদেরকে উনি চাঙ্গা করার জন্য এই কথা বলতেছেন। এটা ঠিক আছে, কিন্তু এতটা নেতৃত্ব শূন্য একটা পার্টি কিভাবে ওনার কর্মীদের চাঙ্গা করবে? কারণ আমি ঢাকা শুধু না, সারা বাংলাদেশের ধরেন নেতৃত্বের একটা শূন্যতা তো আছে আওয়ামী লীগের এই মুহূর্তে। কারণ দৃশ্যমান যে রাজনৈতিক নেতৃত্ব আওয়ামী লীগকে এতদিন নেতৃত্ব দিয়েছেন, সেই দৃশ্যমান আওয়ামী লীগের সেই শক্তিটা কিন্তু আপনার মানে এই মুহূর্তে আপনার চোখের সামনে অনুপস্থিত। এবং যারা দুই একজন ধরেন জেলখানার থেকে বা আপনার কোর্টের জামিনে আছেন, তাদের অ্যাক্টিভিটিস দেখলেই কিন্তু বোঝা যায় যে আওয়ামী লীগের যে লিডারশিপের যে মানে কার্যক্রম, সেই কার্যক্রমটা কতটা স্থিমিত অবস্থায় আছে। এটা তো বলার কিছু না, ধরেন আমরা সাবের চৌধুরীর কথা বলতে পারি, আইভি রহমানের কথা বলতে পারি, ওনারা তো আছেন বাইরে এবং জামিন নিয়েই কিন্তু বের হয়েছেন, তাই না? তা সেই জায়গাটায় আপনি এই মুহূর্তে চট করে বলা খুব মুশকিল যে কি হবে বা কি হইতে যাচ্ছে। তবে আইনের কাছে সারেন্ডার তো এরশাদ সাহেব আইনের কাছে সারেন্ডার করছিলেন, তাই না? অনেকদিন জেলে ছিলেন এরশাদ সাহেবের মতো মানুষ, কিন্তু আইনের কাছে সারেন্ডার করছিলেন, অনেকদিন জেলে ছিলেন। ওনার এই চলে যাওয়াটারে আসলে দলের কর্মীরা কিভাবে নিচ্ছে এটা দলের কর্মীরা জানে, কিন্তু মানে আমার কাছে মনে হয় যেন উনি আসতে চাইলে তো চাইতেই পারেন, এটা তো দোষের কিছু না। এবং উনি এটা কিভাবে ফেস করতে চান এটা তো আসলে উনিই বলতে পারবেন, কারণ কারোর সাথে তার আলাপ আলোচনা হয়েছে, বা আমরা তো এখন পর্যন্ত ওনার কোনো ছবিও দেখিনি কিন্তু, তাই না? আপনার অডিওতে দেখতেছি, নিউজ দেখতেছি, কোনো ছবি কিন্তু আমরা এখন পর্যন্ত দেখিনি। ফলে উনি কিভাবে কি করতে চান এটা এখন তো উনি ভালো বলতে পারবেন। এই মুহূর্তে আমাদের পক্ষে বলা খুব মুশকিল যে কি অবস্থা। তবে বাস্তবতা বলে যে জিনিসটা মানে খুব সহজ কিছু না, সহজ কিছু না। জি মঞ্জু ভাই, আমরা অনেকক্ষণ আলাপ করলাম, আপনি আপনার ব্যস্ততার মাঝেও সময় দিয়েছেন, কথা বলেছেন, আমরা কিছু মেসেজ পেয়েছি আপনার আলোচনা থেকে। এই জন্য চ্যানেল কর্তৃপক্ষ এবং দর্শকদের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, এবং আপনার মাধ্যমে যারা কষ্ট করে ধৈর্য ধরে আমাদের এই আলোচনা যদি কেউ শুনে থাকেন, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। যে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং আমাদের একটা সুন্দর দেশ হোক, একটা গণতান্ত্রিক ব্যবস্থা থাকুক দেশে, একটা অসাম্প্রদায়িক চেতনা বাংলাদেশে থাকুক, সকল ধর্ম বর্ণের মানুষ আমরা একসাথে থাকি, এই প্রত্যাশা ব্যক্ত জি, করে সেই আমি শুভকামনা এবং শেষ সেই করছি। স্বপ্ন নিয়ে ধন্যবাদ আপনাকে। আজকে আমরা শেষ করছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমাদের সঙ্গে থাকবেন অনুরোধ করছি। আপনারা ধৈর্য ধরে দীর্ঘক্ষণ আলোচনাটি দেখেছেন, আপনাদের সকলের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে সকলের সুস্থতা কামনা করে আজ এখানে শেষ করছি। শুভরাত্রি।